প্রিয় প্রণয়নী, লেখনীতে জান্নাত নুসরাত, পর্ব নাম্বার 21। অন্যদিকের তুলনায় খাবার টেবিল আজ নিস্তব্ধ। যেখানে একে অপরের সাথে কথা বলা ছাড়া খাবার খাওয়া শেষ হতো না, সেখানে খাবার টেবিলে কেউ টু শব্দ করছে না। রাতের খাবার খাওয়ার জন্য আরশ, জায়ান, জাইন, নুসরাত কেউ নিচে আসেনি। জাইনের দুপুরের খাবার পর্যন্ত আজ খায়নি। রুম বন্দি হয়ে বসে আছে, সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। হেলাল সাহেব খাবার টেবিলে বসেছেন, শুধু হাত দিয়ে ভাত নাড়ছেন, কিন্তু মুখে দিয়ে চিবানোর শক্তি পাচ্ছেন না। লিপি বেগম মন খারাপ করে স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন, যাদের সাথে আজ সারাদিন প্রয়োজনীয় কথার বাইরে কোনো কথা বলেনি। সবার মন মেজাজ খারাপ। শোয়েব ব্যবসার কিছু বলতে চাইছিলেন। শোয়েব চোখ দিয়ে ইশারা করলেন, এই পরিস্থিতিতে কোনো কথা বলার দরকার নেই। খাবারের পানি ঢেলে হেলাল সাহেব উঠে গেলেন খাবার টেবিল থেকে। যে মানুষ খাবার নষ্ট করা পছন্দ করতেন না, সে নিজে আজ খাবার নষ্ট করে উঠে যাচ্ছেন। লিপি বেগম স্বামীকে তার মতো ছেড়ে দিলেন। যতই হেলাল সাহেব দেখান উনি স্বাভাবিক, কিন্তু হেলাল সাহেবও সমানভাবে চিন্তিত জাইনকে নিয়ে। তার ছেলেটার ভাগ্য এত খারাপ কেন? তারপর হেলাল সাহেবের মনে হলো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হয়তোবা এখানে আল্লাহর কোনো উত্তম পরিকল্পনা রয়েছে। দিল্লির থেকে আরও 10 গুণ ভালো মেয়ে তার ছেলে পাবে। এসব ভাবতে ভাবতে জাইনের রুমের সামনে এসে দাঁড়ালেন হেলাল সাহেব। হাত ঘড়িতে সময় দেখলেন 10:50। জাইনের রুমে নক করলেন। জাইন নড়াচড়া না দেখে ডেকে উঠলেন, বাবা দরজা খুল। জাইন হেলাল সাহেবের কোনো কথা অগ্রাহ্য করে না, তাই এসে চুপচাপ দরজা খুলে দিল। দ্বিতীয়বার নক করার আগে দরজা খুলে মাথা নিচু করে জাইন চুপচাপ এক পাশে দাঁড়িয়ে রইল। হেলাল সাহেব ছেলের মুখের দিকে তাকালেন। সুন্দর মুখটা আষাঢ়ের কালো মেঘে ঢেকে আছে। এই মুখে তো দুঃখ মানায় না, এই মুখে মানে গাম্ভীর্য আর শীতলতা। জাইন চোখ তুলে বাবার দিকে তাকালো। হেলাল সাহেব ছেলের চোখে চোখ পড়তেই ভিতরে কিছু একটা নড়ে উঠল। কী অবস্থা হয়েছে তার ছেলের? একদিনে চোখের নিচে কালি পড়ে গিয়েছে, সুন্দর মুখটা ফ্যাকাশে বর্ণ হয়ে গিয়েছে, চোখ দুটো ভিতরে ঢুকে গিয়েছে। নিজের একই হাল করেছিস জাইন, বিড়বিড় করলেন হেলাল সাহেব। হেলাল সাহেব নিজেকে সামলে নিলেন। বাবা হিসেবে নয়, আজ ছেলের বন্ধু হিসেবে তিনি এখানে এসেছেন। ছেলেদের সব দুঃখ আজ ভাগ করে নেবেন। ভিতরে আসতে দিবি না? জাইন কথা না বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। হেলাল সাহেব জাইনের বিছানায় বসলেন, হাত দিয়ে কাছে রাখলেন, এদিকে আয়। জাইন বিনা বাক্যে ব্যয়ে বাবার পাশে গিয়ে দাঁড়ালো। হেলাল সাহেব হাত মেলে দিলেন জড়িয়ে ধরার জন্য। জাইন হেলাল সাহেবের দিকে কতক্ষণ ক্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল। হেলাল সাহেব আবার বললেন, আয়, দাঁড়িয়ে আসিস কেন, বাবাকে জড়িয়ে ধরবি না? জাইনের ইচ্ছে হলো বাচ্চাদের মতো করে কান্না করতে, কিন্তু কান্না গলায় এসে বিঁধে রইল, চোখগুলো জ্বালা করে পানি বের হওয়ার জন্য। জাইন ঢোক গিলে কান্না থামায়। ঝড়ের গতিতে হেলাল সাহেবকে জড়িয়ে ধরল। হেলাল সাহেব ভারসাম্য রাখতে না পেরে পিছনের দিকে হেলে পড়লেন। নিজেকে ধাতস্থ করতে নিয়ে জাইনের পিঠে ভরসার হাত রাখলেন। জাইনের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। হেলাল সাহেব কাঁধে ভেজা অনুভব করল। তারপরও ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে থাকলেন, কিছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। নখ ছাড়া লিপি বেগম রুমে প্রবেশ করে বাবা ছেলের এই সুন্দর মুহূর্তে দেখতে পেলেন। তার স্বামী যতই সবার সামনে রাগী কঠোর হোক না কেন, নিজের সন্তানের কাছে সব সময় একজন ভালো বন্ধু। আস্তে আস্তে রুমে প্রবেশ হলো জায়ান আর আরশের। বাবাকে বড় ভাইকে জড়িয়ে ধরে রাখতে দেখে নিজেরাও চারপাশ থেকে ভাইকে জড়িয়ে ধরল। লিপি বেগম দরজা লাগিয়ে দিলেন জাইনের রুমের। জায়ান চঞ্চল প্রকৃতির হলেও আজ সে নিশ্চুপ, একটা বেশি কথা বলছে না। বড় ভাইয়ের পিঠে হাত রাখলো, ভরসা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে জাইন, সব কিছু। বাবা ভাইয়ের আহ্লাদে জাইন কান্না করে দিল। এই গম্ভীর পুরুষের কান্না বড় করুণ শোনালো।
বড় হওয়ার পর জাইন এই প্রথমবার কান্না করলো, যার সাক্ষী হলো বাবা, ভাইরা আর তার মা। জাইন ভাঙা স্বরে বলে উঠল, আব্বু, ওকে আমার কাছে এনে দাও না, আমি জীবনে আর কোনো কিছু চাইব না আপনার কাছে। লিপি বেগম ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। হেলাল সাহেব স্ত্রীকে কান্না করতে নিষেধ করলেন না। জাইন বাচ্চাদের মতো আবদার করো না, ডেলা কখনো তোমার ছিল না বাবা, ও আশিকের জন্যই তৈরি, নাহলে এত বছর ধরে তোমার সাথে ছিল, তোমার ওপর না ফলে কেন আশিকের ওপর ফল হয়েছে? ও কখনোই তোমার তকদিরে ছিল না। জাইন নিজের কান্না থামানোর চেষ্টা করলো। হেলাল সাহেব মা ছেলেকে নিষেধ করলেন না কান্না থামানোর জন্য। যা কান্না করার করে নাও, আগামীকাল থেকে যেন আমরা আমাদের আগের জাইন ফিরে পাই। এই চার দেয়ালের ভেতরে তোমার ডেলার জন্য যা অনুভূতি আছে পিষে ফেলো। আগামীকাল রুম থেকে বের হবে আগের মিস্টার পারফেক্ট জাইন হিসেবে। আমি আমার ছেলেদের কখনো শিখাইনি ভয় ভেঙে পড়তে, তাই যে ভুল আশ করেছো তা যেন ভবিষ্যতে আবার রিপিট হতে না দেখি। আই লাভ হার বাবা, মোর দ্যান মি বাবা। কোনো মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না জাইন। আমি ভালোবাসি বাবা, আমার থেকেও বেশি ভালোবাসি বাবা, ওকে ছাড়া আমি বাঁচবো না। লিপি বেগম ডুক করে কেঁদে উঠলেন। কী সব খারাপ কথা বলছিস, ওর জন্য তুই বাঁচবি না কেন? হেলাল সাহেব স্ত্রীকে থামিয়ে দিলেন। এখানে শেষ করতে দাও বাবা। কখনো শুনেছ কেউ কারোর জন্য জীবন থামিয়ে রেখেছে বা কারোর জন্য কেউ মরে গেছে? এসব মিথ্যা। কেউ কারোর জন্য বাঁচে না, আবার মরেও না। মানুষ নিজের জন্যই বাঁচে, তাই নিজের জন্য বাঁচতে শেখো, অন্যের জন্য নয়। ছেলের কাঁধে চাপড় মেরে হেলাল সাহেব বলেন, আশা রাখি আগামীকাল তোমার জীবন সুন্দর একটা নতুন ভোর আসবে। নিজের মতো সময় কাটাও, মন ফ্রেশ করো। নতুন ভোরের সাথে নতুন জাইন হয়ে রুম থেকে বের হও। আমি রুমে যাচ্ছি, তোমার জন্য দোয়া রইল। লিপি বেগম স্বামীর সাথে চলে গেলেন চোখ মুছতে মুছতে। সারাদিন কান্নার জন্য চোখ ফুলে ডম্বুল হয়ে গিয়েছে। চোখের জল মুছতে গিয়ে চোখ জ্বালা করছে। তার এই অবস্থা আর তার ছেলের কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে। রাত ৩টা। আকাশের তারার দিকে তাকিয়ে যায়, দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে উঠল, তোমাকে পাওয়ার আশা আমি হারিয়ে ফেলেছি। তুমি কেন আমায় ভালোবাসলে না? তুমি কি ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা এই হৃদয় বয়ে বেড়াবে সব সময়? অন্ধকারে জাইন দেখল না পাশের বারান্দায় দাঁড়িয়ে কেউ তার কথা শুনল। নিষ্পলক দৃষ্টিতে লম্বা সুঠাম দেহের ছেলেটার দিকে তাকিয়ে থাকলো মেয়েটা। ছেলেটার জন্য মায়া হলো, নিজেকে তিরস্কার করলো মেয়েটা। সন্ধ্যাবেলায় ছেলেটাকে নিয়ে এইভাবে হাসা উচিত হয়নি। তারপর চুপচাপ নিজের রুমে চলে গেল। জাইন সিগারেট ঠোঁটে পুড়ে বারান্দায় দাঁড়িয়ে রইল অনেক সময়। কিছু সময়ের জন্য যদি এর জন্য মস্তিষ্ক ঠান্ডা থাকে তাহলে এটা খেলে ক্ষতি কি? একটানা দাঁড়িয়ে একের পর এক সিগারেট ঠোঁটে পুড়ল জাইন। সিগারেটের প্যাকেট শেষ হওয়ার পর পাগলের মতো সিগারেটের প্যাকেটের দিকে তাকিয়ে হেসে উঠল। সিগারেটকে উদ্দেশ্য করে বলল, তুই বিষাক্ত জেনেও মানুষ সাময়িক সময়ের শান্তির জন্য তোকে বেছে নেয়, তেমনি ভালোবাসা বিষাক্ত। বিষাক্ত জেনেও সবাই চায় ভালোবাসা এই সুধা পান করতে। জাইন ফজরের আজানের সময় নিজের রুম থেকে রুমে ফিরে গেল। ফজরের নামাজ পড়ে জায়ান আর আরশের মাঝখানে শুয়ে পড়ল। জায়ান আর আরশ ফিরে যায়নি নিজেদের রুমে। জায়ানের গল্প শুনতে শুনতে বেচারা আরশ এখানেই ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে নুসরাত আর ইরহাম চুপচাপ ভার্সিটিতে চলে গেল। 9টা বেজে 10টার কাছাকাছি। আরশ অফিসে যাওয়ার কোনো নামগন্ধ নেই। আজ এই বাড়ির ছেলেদের কোনো নড়াচড়া পাওয়া যাচ্ছে না। এমনিতেই নড়াচড়া থাকে না, কিন্তু আজ একটু বেশি নড়াচড়া বোঝা যাচ্ছে না। নুসরাত একা বাড়ি মাথায় তুলে রাখে। ভার্সিটিতে চলে যাওয়ায় বাড়ি শান্ত হয়ে আছে। ভার্সিটির গেট দিয়ে আজ নুসরাত মুখ লাটকে প্রবেশ করলো। অন্যদিনের তুলনায় আজ কম কথা বলছে। ছাদিয়া সৌরভী অবাক হয়ে শুধু নুসরাতের দিকে তাকাচ্ছে। যার কথা বলার দাপটে তারা কথা বলতে পারে না, আজ সে চুপচাপ বসে তাদের কথা শুনছে। সৌরভী নুসরাতের গলায় কপালে হাত দিয়ে টেম্পারেচার চেক করলো।
না, সব ঠিক আছে, তাহলে চুপ করে আছে কেন? নুসরাত চেতে গেল। এই মেয়ে, পাবলিক প্লেসে তার গায়ে এভাবে হাত দিচ্ছিস কেন? মান সম্মান রাখবে না নাকি? এই অসভ্য বেডি মানুষের মতো গলায় হাত দিচ্ছিস কেন? যেই দেখছিস একটু হেজাব না করে ভার্সিটিতে আসছি, অমনি তোদের হাতাহাতি শুরু হয়ে গিয়েছে। সৌরভীর চোখ টিপে দিয়ে নুসরাতের কোমরে হাত রাখলো। নুসরাত সৌরভীর পাশ থেকে একলাপে সরে গেল। চোখ বড় বড় করে তাকে বলে, সর্বনাশ, তুই তো দেখি ওই সব হয়ে গিয়েছিস। সৌরভী ভ্রুচালো, জিজ্ঞেস করলো, কোন সব হয়েছি? আরে এ তো গিয়ে হয়ে গিয়েছে। অশালীন মেয়ে মানুষ বড় বোনের গায়ে কেউ এভাবে হাত বোলায়? ছ্যাঁছা, তোদের দিন দিন কি অবনতি হচ্ছে রে। এই জেনারেশনের বাচ্চাগুলো এক একটা উচ্ছনে যাচ্ছে। সৌরভী হেসে দিল নুসরাতের কথায়। নিজেদের ফর্মে ফিরে এসেছে। এবার বল কি হয়েছে, আর মুখ লটকিয়ে আছিস কেন? সাদিয়া নুসরাতের কথা বলায় বাগড়া দিল। নুসরাতের মাথা হয়ে গেল গরম। ঠুসঠাস সাদিয়ার পিঠে কিল বসালো। সাদিয়া মুখ কাঁদো কাঁদো বানিয়ে সৌরভীকে বিচার দিল। দেখলি কিভাবে আমাকে মারলো? তুই ওর কথার মাঝখানে বাম হাত ঢুকাচ্ছিস কেন? ওকে শেষ করতে দিয়ে তারপর বলতি, তাহলে তো এত মার খেতি না। সাদিয়া দমে গেল। নিজের সাফাই গাইতে গেলে নুসরাত বলল, থাম, বল কি বলতে চাইছিলি? তুই বললি এই জেনারেশনের ছেলে মেয়েরা উচ্ছনে যাচ্ছে। তুই কোন জেনারেশনের ছেলে মেয়ে? এই সামান্য কথা বলার জন্য তুই আমার মূল্যবান সময় নষ্ট করলি। আজ বাদ দেই, আজ তোকে মাফ করে দিলাম। এরকম ভুল আর কখনো করবি না। সাদিয়া বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত বলল, আমার কথাটা তেমন ইম্পর্টেন্ট নয়, এমনি ঢং করছিলাম। তোরা এমনিতেই আমায় মারলি, এবার নুসরাতকে ধরে আমি দু এক ঘা লাগাই। সৌরভী বলল, আচ্ছা, দু একটা কিলঘুষি বান্ধবীদের হাতে খেলে কিছুই হয় না। তুই কি বলেছিলি বল? কাজিন বিয়ে করার স্বপ্ন স্বপ্নই থেকে গেল। সৌরভ হাত গুটিয়ে বলল, এটা তোর ইম্পর্ট্যান্ট কথা? নুসরাত বলল, ধুর না, আজ বিকেলে দুটো আমাদের বাড়িতে আসিস। বাড়িতে গ্রুপ স্টাডি করে তোদের বলবো আসলে ইম্পর্টেন্ট কথাটা কি। ইরহামও থাকবে আমাদের সাথে। চিল ব্রো, চিল। কারোর নাক ডাকার শব্দে ঘুম ভেঙে গেল আরশের। ঘুম থেকে উঠে নিজের পাশে জায়ানকে খুঁজে পেল না। জায়ান এখনও ফুসফাস করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আরশ বিরক্ত হলো জায়ানের ওপর। মানুষ নাক ডেকে কীভাবে ঘুমায়? চোখ মুখ কুঁচকে পাশে তাকিয়ে বুঝতে চাইলো আরশ সময় কয়টা বাজে। ওয়াশরুমের দরজা খুলে জায়ান ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। টাওয়াল দিয়ে মুখ মুছে বারান্দায় নেড়ে দিয়ে আসলো। কয়টা বাজে ভাইয়া? জায়ান হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11টা+ বাজে। অফিসে যাবে না? আরশ বিছানা থেকে উঠে দাঁড়ালো। হাত উপরে তুলে আড়মোড় ভেঙে বলে, আজ যেতে ইচ্ছে করছে না, আগামীকাল থেকে যাব। চাচারা সামলে নিবে আজ। কথা বলতে বলতে রুমের দরজার সামনে গেল আরশ। রুম থেকে বের হওয়ার সময় পিছন ফিরে তাকালো জায়ানের মুখের দিকে, কিছু বলার জন্য আমতা আমতা করলো। কি বলবি বল। তুমি ঠিক আছো ভাইয়া? জায়ান শান্ত চোখে আরশের দিকে তাকালো। চোখের পাতা ফেলে ইশারা করলো সে ঠিক আছে। আরশ বাক্য ব্যয় না করে নিজের রুমে গেল। জায়ান, উঠ, আর কত ঘুমাবি? জায়ান ঘুম ঘুম গলায় বলল, কিছুক্ষণ ঘুমাতে দে, একটু পর উঠছি। জায়ান ছেড়ে দিল ওকে ওর মতো করে। মুখ গম্ভীর বানিয়ে কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে চলে গেল। কাপড় চেঞ্জ করে এসে নিচতলায় গেল জায়ান। আম্মু, নাস্তা দাও। লিপি বেগম কিচেন থেকে দৌড়ে আসলেন। জায়ানের শার্ট প্যান্ট পরে আসতে দেখে ভ্রু কুঁচকালেন। তুই কোথায় যাচ্ছিস? জায়ান অকপটে জবাব দিল, কিছু কাজ আছে, শেষ করতে যাচ্ছি। এই অবস্থায় তুই বের হবি না? আম্মু, আমি ফিট অ্যান্ড ফাইন। আমার আবার কি হবে? লিপি বেগম কিচেন থেকে ব্রেড, অমলেট আর কফি এনে দিলেন জায়ানকে। জায়ান নাস্তা শেষ করে বাড়ি থেকে বের হয়ে গেল। লিপি বেগম ছেলের যাওয়ার পথে তাকিয়ে থাকলেন। গতকাল রাতে ছেলেটা কি পরিমাণ ভঙ্গুর ছিল, আর আজ সকাল হতে না হতেই নিজেকে ঠিক করে দিল। মানুষ সামনে থেকে দেখলে মনে করবে জায়ানের ভাষায় ফিট অ্যান্ড ফাইন, কিন্তু মায়ের মন জানে তো তার ছেলের মনে কি চলছে। লিপি বেগম ভাবতে ভাবতে আবার চোখ ভিজে উঠল। শাড়ির কোনা দিয়ে চোখ মুছতে মুছতেই কিচেনের দিকে ফিরে গেলেন।